পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব সংখ্যা 17। তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে এসে দাঁড়ায় ইনায়া আর অরণ্যর গাড়ি। রিক্সা থেকে নেমে ভাড়া পরিশোধ করে ইনায়া গেটটা পার হয়ে ভিতরে ঢুকে যায়। ইনায়ার নানা প্রায় 10 বছর আগে মারা গেছে, আর ওর নানির মৃত্যু প্রায় অনেক দিন হয়ে গেছে, যার জন্য তার আত্মীয় বলতে বাড়িতে কেউ নেই। তবে বাড়িটা যথেষ্ট পরিষ্কার, সুন্দর করে সাজানো, যেন মনে হচ্ছে কেউ এখনো এই বাড়িতে থাকে। ইনায়ার কৌতূহল নিয়েই বাড়ির সদর দরজায় নক করে। ভিতর থেকে কোনো উত্তর না আসায় সে আবার জোরে শব্দ করে। দরজায় কারো শব্দ শুনে ভিতর থেকে দুজন বৃদ্ধ মহিলা বের হয়ে আসে। তাদের পরনে সাদা শাড়ি ছিল এবং চোখ জোড়া চশমা সাদা ফ্রেম দিয়ে ঢাকা ছিল। ইনায়ের কাছে তারা অপরিচিত, কারণ ছোটবেলার কোনো ঘটনা এখন তার স্মরণে নেই। বৃদ্ধ মহিলা অল্প সময় ইনায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, মনে হয় ইনায়ার পরিচয় মনে করার চেষ্টা করছে। অবশেষে তারা ব্যর্থ হয় ইনায়ার চেহারা দেখে তার পরিচয় শনাক্ত করতে। তাই বৃদ্ধ মহিলার মধ্যে একজন জিজ্ঞেস করে, তোমার পরিচয় কি? এই তালুকদার বাড়িতে আসার কারণ কি তোমার? এই বাড়ির কারোর সাথে কি তোমার পূর্ব পরিচয় আছে? বৃদ্ধ মহিলার কথা শুনে ইনায়ার অরণ্য একে অপরের দিকে তাকায়। ইনায়া তাদের কথার জবাবে বলে, আমার নাম ইনায়া। তালুকদার বাড়ির কর্তা শফিক তালুকদারের বড় মেয়ে অ্যানির একমাত্র মেয়ে আমি। অনেক দিন যাবৎ শহরে থাকার কারণে গ্রামে নানার বাড়িতে কখনো আসা হয়নি, আজ প্রথম এসেছি। ইনায়ার মুখে তার নানা আর মায়ের নাম শুনে বৃদ্ধ মহিলারা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে একজন যত দ্রুত সম্ভব ছুটে যায় উপরে, সিঁড়ি বেয়ে সে কোথায় যেন চলে যায়, আর অন্যদিকে অন্য একজন বৃদ্ধ মহিলা তার চোখ থেকে চশমা খুলে ফেলে। এরপর চোখের পানি মুছে স্পষ্ট নয়নে ইনায়ের দিকে দেখে। ইনায়া অবাক করা নয়নে সবকিছু দেখে যাচ্ছে। এখানে কি হচ্ছে তার বোধগম্য হচ্ছে না। ইনায়ের কোনো কথা জিজ্ঞেস করার আগে সামনে থাকা বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে আসে। বৃদ্ধ মহিলা ইনায়ের মাথায় হাত রেখে তার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আজ প্রায় 10 বছর পর তালুকদার বাড়ির বংশধর ফিরে এসেছে। তোমার নানু মারা যাওয়ার আগে তোমার মায়ের কথা সবসময় বলতো। অনেক কান্না করেছে নিজের মেয়েকে দেখার জন্য, কিন্তু ওনার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ার আগেই উনি মারা যান। আর যদি তোমার নানু বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। ইনায়া নিজের নানুর বিষয়ে আজ প্রথম শুনেছে, কারণ ছোটবেলায় তার মা নিজের বাবার বাড়ির বিষয়ে কোনো ঘটনা তাকে বলেনি। তবে ইনায়া অবাক হয় ওনাকে তার নানুর বিষয়ে কথা বলে। উনি কি করে তার নানুর কথা জানেন? আর এই তালুকদার বাড়িতে বৃদ্ধ মহিলা কোথা থেকে এসেছে? ইনায়া জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কে? তালুকদার বাড়ির প্রত্যেকে মারা গেছেন, তাহলে আপনাদের কি পরিচয়? ইনায়ার কথা শুনে তার সামনে থাকা বৃদ্ধ কোনো কথা বলতে যাবে তার আগেই পিছন থেকে লাঠির আওয়াজ শোনা যায়। ইনায়া সেদিকে তাকিয়ে দেখে সেখানে প্রায় 100 বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, যার জন্য একজন যথেষ্ট শক্ত আর সুন্দরী। ইনায়া এত বৃদ্ধ মহিলা দেখে অবাক হয়। তারা সকলে ইনায়ের দিকে এগিয়ে আসে। ইনায়ার আবার তার কথা জিজ্ঞেস করে, আপনাদের পরিচয় কি? তালুকদার বাড়িতে আপনারা কেন থাকেন? আমরা সকলে অসহায় বৃদ্ধ। তোমার নানু মারা যাওয়ার আগে এই বাড়ি বৃদ্ধাশ্রমের নামে দান করে দিয়ে গেছে, যার জন্য প্রায় 100-এরও বেশি মানুষ এই বাড়িতে থাকে, যারা প্রত্যেকেই বৃদ্ধ। বৃদ্ধাশ্রম কথাটা শুনে ইনায়া যথেষ্ট অবাক হয়। সে খেয়াল করে সামনে থাকা দেয়ালে স্পষ্ট করে লেখা আছে বৃদ্ধাশ্রম। এই জন্যই কি বাড়ির ভিতরে ঢোকার সময় সবকিছু পরিষ্কার আর পরিপাটি করে সাজানো লাগছিল তার কাছে। ইনায়া নিশ্চিত হয় তার নানু হয়তো তার পরিচয় তখন জানতেন না, যার কারণে এই বৃদ্ধা মানুষদের থাকতে দিয়েছে। ইনায়া বিরক্ত হয় না, বরং সে হাসি মুখে এগিয়ে যায় সকলের কাছে। ইনায়া সকল বয়স্ক মহিলার পায়ে হাত দিয়ে সালাম করে। এরপর বলে, আমার নানুর বিষয়ে আমার কখনো শোনা হয় নাই, তবে উনি মারা যাওয়ার আগে এই বাড়ি বৃদ্ধাশ্রমের নামে দান করে গেছেন, যার মানে উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন। আর নানুর সিদ্ধান্তে আমার কোনো অভিযোগ নাই। অরণ্য এতক্ষণ অনেক সময় ধরে সব কথা শুনে যাচ্ছে, তবে ইনায়ার কথায় সে মুগ্ধ হয়। সত্যি বলতে ইনায়া মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী আর দয়ালু মানসিকতার মেয়ে। তালুকদার বাড়ির আয়তন দেখে মনে হচ্ছে যদি ইনায়া এই বাড়ি বিক্রি করে দিত তাহলে অনেক টাকার মালিক হতে পারত, কিন্তু ইনায়া তা না করে নিজের নানুর সিদ্ধান্তের সম্মান করেছে। ইনায়ের প্রতিটা আচরণের জন্য অরণ্য খুশি হয় আর ওর প্রতি শ্রদ্ধাশীল হয়। বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধরা ইনায়ের কথা শুনে অবাক হয়, কারণ তারা মনে করেছিল ইনায়া হয়তো তাদের এখানে থাকা পছন্দ করবে না। কিন্তু ইনায়ের মুখে এমন কথা শুনে তারা খুশি হয়।
বৃদ্ধ মহিলারা বলে, এখন মনে হচ্ছে তুমি এই তালুকদার বাড়িরই বংশধর। তোমার নানু মারা গেছেন তো কি হয়েছে, আমরা সবাই তোমার নানু। এই বাড়িতে তুমি যতদিন থাকবে সব ধরনের আদর যত্ন করব আমরা। ধন্যবাদ আপনাদের। সত্যি বলতে আপনাদের দেখে আমার অনেক ভালো লাগছে। কিন্তু ইনায়া, তোমার পাশে এই লোককে? উনি অরণ্য, আমার স্বামী। বিবাহিত জীবনে প্রথম ইনায়া অরণ্যকে স্বামী হিসেবে সকলের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। অরণ্য ইনায়ের দিকে তাকিয়ে দেখে ইনায়া হাসি মুখে কথাটা বললে। ইনায়ের বলা কথা শুনে অরণ্যর মনে প্রশান্তিতে ভরে যায়। তাহলে কি ইনায়া তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে? ইনায়া অরণ্যকে ইশারা করে সবার সাথে ভালো করে কথা বলার জন্য। অরণ্য মুখে মুচকি হাসি বজায় রেখে বিনয়ের সাথে বলে, আসসালামু আলাইকুম, আমি অরণ্য, ইনায়ের স্বামী, আর এই তালুকদার বাড়ির নাতিন জামাই। অরণ্যর মুখে নাতিন জামাই কথা শুনে সব বৃদ্ধ খুশি হয়ে যায়। তার দিকে এগিয়ে আসে, অরণ্যকে রুমে নিয়ে যায়। ইনায়ের নানু মারা যাওয়ার আগে যে রুমে থাকতো তাদের সেই রুমেই থাকতে দেওয়া হয়। অরণ্য আর ইনায়া যথেষ্ট খুশি। ইনায়া রুমে প্রবেশ করে ঘরের প্রতিটা জায়গা ইনায়া দেখতে থাকে। ইনায়ের চোখ যায় সামনে থাকা দেয়ালে। সেখানে তার মা আর নানুর ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। প্রায় 15 বছর পর নিজের মায়ের ছবি দেখে ইনায়া তার চোখের পানি দিয়ে ভিজে যায়। আর তার নানুকে হয়তো সে জীবনে প্রথম দেখেছে। ইনায়ের দেখার মাঝে অরণ্য বলে, ইনায়া, ফ্রেশ হবেন না? অনেক সময় ধরে জার্নি করে এসেছেন, যার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। অরণ্যর কথা শুনে ইনায়া ছবি থেকে চোখ সরিয়ে ওয়াশরুমে চলে যায়। আর অরণ্য বিছানায় শুয়ে একটু রেস্ট নিতে থাকে। অন্যদিকে ইভান অফিস থেকে বাড়ি ফিরে আসে আজকে। তার মন বড্ড বেশ খারাপ। বুকের ভিতরে কেমন জানি ছটফট করছে, যেন সে তার খুব আপন একজন মানুষকে হারিয়ে ফেলেছে। ইভান নিজেকে শান্ত করতে পারছে না, যার জন্য সে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে দেখে অরুণা বেগম রান্নাঘরে বসে কাটাকুটি করছেন। ইভান তাকে দেখে কোনো কথা না বলে চলে যায়, কিন্তু সিঁড়ির কাছে গিয়ে তার পা থেমে যায়। সে আবার ফিরে আসে তার মায়ের কাছে। অরুণা বেগম খেয়াল করে ইভান তাকে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। অরুণা বেগম বলেন, কি হয়েছে ইভান? তুমি কি কোনো কথা বলতে চাও আমাকে? ওহ, আসলে ইনায়া কোথায় এখন? মানে ইনায়ার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, যার জন্য জিজ্ঞেস করছি। অরুণা বেগম অবাক হয় হঠাৎ করে ইভানের মুখে ইনায়ের নাম শুনে, কিন্তু সে ভাবে হয়তো বিজনেসের কোনো কাজ আছে। ইভান যেহেতু নতুন করে অফিস জয়েন করেছে, তার হয়তো কোনো ফাইলের বিষয়ে ইনায়ের থেকে তথ্য জানতে হতে পারে। অরুণা বেগম বলে, ইনায়া আর কোথায় থাকবে? ওর শ্বশুর বাড়িতে। তবে বিয়ের পর ইনায়া অরণ্য কোথাও ঘুরতে যায় নাই, যার জন্য তারা হানিমুনে গেছে। কোন দেশে ঘুরতে গেছে জানি না। অরুণা বেগমের মুখে ইনায়ার হানিমুনে যাওয়ার কথা শুনে ইভান এক পা পিছিয়ে যায়। তাহলে কি ইনায়া অরণ্যকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে? তারা কি একসাথে সময় কাটানোর জন্য হানিমুনে গেছে? ইনায়া কি সত্যি অরণ্যকে ভালোবেসে ফেলেছে? ইভান আর কোনো জবাব দেয় না। সে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমে চলে যায়। ইভান রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এরপর ফোন বেডে রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের পানি গড়িয়ে পড়ছে ইভানের সমস্ত শরীরে। পানি বেয়ে যাচ্ছে, কিন্তু তার চোখে পানিও হয়তো সেই পানির সাথে মিশে যাচ্ছে। ইভান এখন নিজের উপর রাগ হচ্ছে। সে তার নিজের ভুলের কারণে ইয়ানাকে হারিয়ে ফেলেছে। তার বউকে নিজে দাঁড়িয়ে থেকে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়েছে। এর থেকে কি বড় পাপ হতে পারে? কিন্তু ইভান হঠাৎ করে ইনায়ার জন্য কষ্ট লাগছে কেন? সে কি তবে ইনায়াকে ভালোবেসে ফেলেছে? অন্যদিকে ইনায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। ইনায়ার চুল গড়িয়ে পানি পড়ছে, যদিও সে বিষয়ে তার কোনো খেয়াল নেই। ইনায়ের জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা তার মনে পড়ে যায়। তার চোখে শুধু তার মায়ের ছবির দিকেই সীমাবদ্ধ থাকে। ইনায়া এগিয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। অরণ্য এতক্ষণ ইনায়ের বিষয়ে খেয়াল করে। অরণ্য বেড থেকে উঠে আয়নার সামনে আসে। এরপর ইনায়ের হাত থেকে টাওয়াল নিয়ে নেয়। অরণ্য টাওয়াল দিয়ে ইনায়ের মাথা মুছে দিতে থাকে। ইনায়ের হুঁশ ফিরে আসে। সে অরণ্যর থেকে দূরে সরে যেতে চায়। তখন অরণ্য বলে, ভিজা চুলে দাঁড়িয়ে থাকলে জ্বর এসে যাবে। ইনায়া তাকিয়ে থাকে অরণ্যর দিকে। অরণ্যর কেয়ার, ভালোবাসা সব ইনায়ার ভালো লাগে এখন। অরণ্য মানুষটা সত্যি অনেক ভালো। জীবনে আজ অবধি তার খেয়াল অন্য কেউ রাখে নাই। ইনায়া মনে মনে বলে, অরণ্য, ভাগ্যক্রমে পাওয়া আপনি আমার জীবনে সবচেয়ে অমূল্য উপহার। খুব যত্ন করে আগলে রাখতে চাই, যাতে জীবন থেকে কখনো হারিয়ে না যান। নারী শুধু যত্নে আর ভালোবাসায় আটকে। অতীতকে ভুলে যাওয়া যায় যদি তোমার জীবনে যোগ্য আর যত্নবান কোনো মানুষ আসে।